আপনারা যারা মাছ ধরেন, মাছ চাষ করে জীবন নির্বাহ করছেন, জীবিকা নির্বাহ করছেন, তারা নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে আগে যখন আপনারা পুকুরে মাছ চাষ করতেন, বিল বাউর বা নদী থেকেও মাছ ধরতেন, সেক্ষেত্রে মাছটা কিন্তু খুব ঝকঝকে পাওয়া যেত। অর্থাৎ আমি বলতে চাইছি কোন রকম রোগ বালাইয়ের খুব একটা উপসর্গ দেখা যেত না। যেত কি? আমি কি ভুল বলছি? না, যেত না। কিন্তু আজকাল আমরা প্রায়শ লক্ষ্য করে দেখি যে মাছ চাষের ক্ষেত্রে একটা রোগের প্রবণতা দিনকে দিন কিন্তু বাড়তির দিকে, অর্থাৎ ক্রমশ বেড়েই চলেছে। তার ফলে কি হচ্ছে? ফলত আপনারা যারা মাছ চাষ করছেন, যেখানেই করুন না কেন, আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এক তো হচ্ছে মাছ চাষে যখন আপনারা যে সমস্ত উপকরণ ব্যবহার করেন সেখানে যথেষ্ট একটা খরচা আছে। সেই পরিমাণ লাভটা যদি উঠে না আসে, অর্থাৎ বাজারজাত করতে গিয়ে যদি দেখা যায় যে আপনারা ঠিক দাম পাচ্ছেন না, মাছে রোগের কারণ হেতু বা কখনো কখনো পোকাও দেখা যায়, যদি অনেক কম, তবে এটা তো ঠিক যে মাছে রোগাক্রান্ত হয়ে গিয়ে অনেক মাছ মারা যায়। তো আসুন বন্ধুরা, আজকে যে কথাটা বলছিলাম, যে সমস্ত বন্ধুরা আপনারা মাছ চাষ করেন তাদের জন্য আজকে মূলত এই অনুষ্ঠান। তো আমরা দেখে নেব এই মাছ চাষের ক্ষেত্রে, অর্থাৎ মাছের যে রোগ, তো সেটা আমরা কি করে নিয়ন্ত্রণ করতে পারব এবং তার মধ্য দিয়ে লাভের যে অঙ্কটা সেটা কিভাবে বাড়াতে পারব। তো সে প্রসঙ্গে বলার জন্য আমাদের আমন্ত্রণে স্টুডিওতে আজ উপস্থিত আছেন রাজ্য সরকারের মৎস্য দপ্তরের সহ মৎস্য অধিকর্তা বনস্পতি বিশ্বাস। বনস্পতিবাবু, স্টুডিওতে আপনাকে স্বাগত। আপনাদের সকলকে ধন্যবাদ, চাষি ভাইদেরও ধন্যবাদ জানাই। একদম যে কথাটা বলে আমি অনুষ্ঠানটা শুরু করলাম বনস্পতিবাবু, যে এটা তো ঠিক যে প্রকৃতিতে যখন মাছ চাষ হতো, আমরা আগেতে যখন দেখেছি, তখন কিন্তু এতটা রোগ শোকের কথা জানা যেত না। কারণটা কি? হ্যাঁ, আসলে আমরা যারা দেখেছি ছোটবেলা থেকেই মাছ ধরে বাজারে আসতো, চাষিরাও দেখেছেন। তো এটা ঠিকই যে আজকে লাভের জন্য আমাদের অনেক বেশি মাছের উৎপাদন করতে হচ্ছে, জনসংখ্যা বাড়ছে, মানুষের কর্মসংস্থানের প্রয়োজন হচ্ছে, অনেক আয়ের দরকার হচ্ছে। এই জন্য চাষি ভাইরা অনেক বেশি মাছ ছাড়ছেন পুকুরে, এবং এই বেশি মাছ, অতিরিক্ত মাছ ছাড়ার জন্য, যা বিজ্ঞানসম্মতভাবে নির্ধারিত, তার থেকে বেশি মাছ ছাড়ার জন্য মাছের গায়ে লালা বা মলমূত্র জমে পুকুরে দূষণ তৈরি হয়। তাছাড়া অতিরিক্ত খাবার, যতটা খাবার দেয়া দরকার তার থেকে বেশি খাবার প্রয়োগ করছেন, হয়তো কোনো প্ররোচনায়, কোম্পানির প্রচেষ্টায় বা তাদের বলার জন্য ভুল করে। এই ভুল করে বেশি খাবার প্রয়োগের ফলেও অনেক জল দূষণ ঘটে। এবং যদি ঠিকঠাক সার ব্যবস্থা না করা হয়, তাহলে সবুজ উদ্ভিদ কণার অভাবে জলে অক্সিজেন, সবুজ রঙের উদ্ভিদ কণা হয়, যার জন্য জলকে হালকা সবুজ দেখায়। সেই উদ্ভিদ কণাগুলি অক্সিজেন তৈরি করে, সেই উদ্ভিদ কণার অভাবে জলে অক্সিজেন তৈরি হতে পারে না। উল্টো দিকে যদি জলে অধিক সার এবং অধিক মাছ ছাড়া হয়, তাহলে অক্সিজেন কমে যায় এবং তার জন্য মাছের দুর্বলতা হয়। দুর্বল মাছকেই রোগ জীবাণু আক্রমণ করে এবং রোগের সৃষ্টি করে। একদম, মানে যেমনটা বনস্পতিবাবু আমরা দেখি মানুষের ক্ষেত্রে, যখন মানুষের ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায়, তখন দেখা যায় একটা জায়গায় আরো কতগুলো, এই যে আমরা বলি না যে হাসপাতালে গেছে রোগী অসুস্থ, তো কি হয়েছে, সমস্ত কিছু ফেলিওর হয়ে গেছে। যে সমস্ত প্রাণী, মাছ হতে পারে বা অন্যান্য যে কি বলবো প্রাণী হতে পারে, যে গাই, গরু, মোষ, ছাগল, ভেড়া, যা কিছু জাতি প্রাণ আছে না কেন, তো তাদের তো রোগ তো হবে। কিন্তু রোগের এই যে মাছ চাষের কথা বলতে গেলে, যখন মাছ চাষিরা আমরা দেখছি যে রোগাক্রমণ হচ্ছে, তো কি কি সাবধানতা কিভাবে তারা অবলম্বন করবেন? হ্যাঁ, রাম ভাই সঠিক প্রশ্নই করেছেন, এবং এটা সকল মাছ চাষি ভাইদের জানা প্রয়োজন। ভীষণ ভালো। হ্যাঁ, প্রথমত সঠিক সংখ্যায় মাছ ছাড়তে হবে। এই সংখ্যাটা যদি আমি ধরি, যারা বড় মাছ চাষ করছেন
চারাপোনা ছেড়ে বড় মাছ করছেন তাদের জন্য সঠিক সংখ্যাটা হচ্ছে বিঘা প্রতি 1000। এর থেকে কম ছাড়লে মাছের লাভ কম হয় না, বরং বেশি হয়। কিন্তু সংখ্যা যদি বেশি ছাড়েন তাহলে লাভ তো হবেই না, উল্টে লোকসানের রাস্তা খুলে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে সেই মাছকে সঠিক সাইজ হতে হবে, অর্থাৎ আমরা যদি মাছকে বড় করতে চাই তাহলে 4 থেকে 6 ইঞ্চি মাপের পোনা ছাড়তে হবে। খুব ছোট সাইজের ধানি পোনা ছাড়লে তার বৃদ্ধির হার কমে যায় এবং বছরের শেষে আমরা সঠিক সাইজের মাছ পাবো না, 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে সঠিক ঘনত্বের খাদ্যকণা রাখতে হবে, অর্থাৎ জলের মধ্যে মাছের খাদ্য থাকার ফলে জলের রং হয় ঈষৎ সবুজাভ, ঈষৎ বাদামি। এই দুই ধরনের খাবার তৈরি করার জন্য মূলত 2 ধরনের সার দিতে হয়। এই 2 ধরনের সার পর্যায়ক্রমে সঠিকভাবে যদি আমরা না দিতে পারি পুকুরে, চাষি ভাইরা লক্ষ্য করেছেন যে সেখানে জলের কালার বা রং হালকা হয়ে যায় এবং তার অর্থ হচ্ছে সঠিকভাবে খাদ্য মাছ পাবে না, এর ফলে দুর্বলতা আসবে। তৃতীয়ত সাপ্তাহিকভাবে সার প্রয়োগ করতে হবে, অর্থাৎ কখনো দেখা গেল 1 মাসে যতটা সার প্রয়োগ করা উচিত সেই সারটা যদি একবারে প্রয়োগ করেন তাহলে হঠাৎ করে বেশি খাদ্য তৈরি হবে, মাসের শেষের দিকে একদম থাকবে না অথবা পচে নষ্ট হবে। তাই এই মাসের জন্য বরাদ্দ সারটাকে 4 ভাগ করে 4 সপ্তাহে প্রয়োগ করলে প্রতি সপ্তাহে টাটকা খাবার তৈরি হবে জলের মধ্যে, যেটা মাছ টাটকা খাদ্য পেতে পারবে। এর ফলে জল দূষণও ঘটবে না, অথচ খাবারের গুণমান ঠিক থাকবে। চতুর্থত জল দূষণকে নিয়ন্ত্রণ করতে হবে। চাষি ভাইদের বলবো জলের দিকে লক্ষ্য রাখবেন। জল মোটা হয়ে যেতে পারে, জলকে পচা পচা লাগতে পারে, জলের উপর ফেনা হতে পারে। জলে অতিরিক্ত সার প্রয়োগের ফলে অতিরিক্ত খাবার তৈরি হয় এবং জলকে মোটা দেখতে লাগে, বেশি রংটা খুব গাঢ় হয়ে যায়। এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে। তার জন্য দরকার হলে প্রতি সপ্তাহে সার প্রয়োগের সময় কিছুটা কমিয়ে দিতে হবে। যদি জল পাতলা লাগে তাহলে সার প্রয়োগের সময় কিছুটা সার বাড়িয়ে দিতে হবে। এইভাবে তাহলে বনস্পতিবাবু, যে সমস্ত চাষি বন্ধুরা আপনারা জানেন তো ঠিক আছে, কিন্তু যারা নতুন চাষি, যারা মাছ চাষে আসছেন, তাদের জন্য বিশেষভাবে বনস্পতিবাবু যা বললেন যে জলের পাতলা হওয়া কি ঘনত্ব বেশি হওয়া, মোটা হয়ে যাওয়া, দেখুন জলের পরিবেশের উপর, মাছ তো জলজ প্রাণী জলের মধ্যে থাকছে, তাই তো? ঠিক বলছি। তা জলজ প্রাণীর জন্য জলের যে পরিবেশ, সেটা যদি উপযুক্ত পরিবেশ আমরা মাছকে না দিতে পারি, সেক্ষেত্রে মাছের বার বৃদ্ধি হবে না এবং জলে অক্সিজেন কমে যাবে এবং তার ফলে যত রকম সমস্যা আছে সবকটাই একসঙ্গে একযোগে আক্রমণ করতে পারে। ফলে চাষি ভাইকে অত্যন্ত সতর্ক থাকতে হবে যে জলে ঠিকঠাক খাবার যাতে থাকে এবং বেশি খাবার যাতে না থাকে, জল যদি পচে না যায়, জল যেন মোটা না হয়ে যায়। আর সাবধানতার ক্ষেত্রে আরেকটা বিশেষ বিষয় আছে, সেটা হলো সঠিক গুণমানের খাবার, যাকে আমরা পরিপূরক খাবার বলি, যেটা বাইরে থেকে দিতে হবে। পুকুরের জলে প্রাকৃতিক খাদ্য তৈরি হয় সার দিয়ে, সেই খাদ্য যতটা জীবিত থাকবে মাছ ততটা খাবে। এর বাইরেও তাদের পুষ্টি বৃদ্ধি করার জন্য, মাছের পুষ্টি ভালো করার জন্য, বৃদ্ধি বাড়ানোর জন্য আমরা বাইরে থেকে যে খাবার দেবো অল্প মাত্রায়, সেটাকে আমরা পরিপূরক খাবার বলি। এই পরিপূরক খাবারের একটা গুণমান আছে, তাতে প্রোটিনের পরিমাণ শতকরা 25% বা 25% হতে হবে। 25 থেকে 30% হলে ভালো হয়। এই প্রোটিনযুক্ত পরিপূরক খাবার আমরা প্রতিদিন সামান্য মাত্রায় দেব, খুব বেশি দেব না, যার ফলে পুকুরে মাছের আগ্রহ থাকবে খাবারের জন্য এবং তারা প্রাকৃতিক খাবারের পাশাপাশি পরিপূরক খাবার পাবে এবং মাছের প্রোটিনের ঘাটতি মিটবে এবং মাছ ভালো থাকবে। এটা এই প্রসঙ্গে বলি, এই যে পুকুরে তো আজকাল আমরা দেখতে পাচ্ছি যে নানা ধরনের দূষণ আমাদের পরিবেশকে, মানে কি বলবো, যে ভীষণ রকম ভাবে আমরা চিন্তিত। তা যে কোনো দূষণই হোক না, জল দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, কি নয়, সমুদ্র দূষণ। তো আজকে সারা পৃথিবী জুড়ে কিন্তু এই দূষণ সরাতে, দূষণ সরিয়ে আমাদের বাসযোগ্য যাতে আমরা করে যেতে পারি আমাদের পৃথিবী পরবর্তী প্রজন্মের জন্য, কিন্তু সেটা তো মানুষের ক্ষেত্রে। অবশ্যই আমরা যখন মাছ চাষের ক্ষেত্রে ভাববো, মাছের জন্য দরকার পুকুরে দূষণ না হতে দেওয়া। কিন্তু যে সমস্ত বন্ধুরা পুকুরে মাছ চাষ করেন তারাই আবার জমিতে খেতে নানা ধরনের চাষবাস করছেন, করে থাকেন। তো সেই চাষে যে সমস্ত হয়তো
কীটনাশক ওষুধ ব্যবহার করছেন, তাই না? সেগুলো পুকুরে কোনো না কোনো ভাবে, নদী নালা এসে জল দূষণ হচ্ছে। তো একটু যদি বলেন। হ্যাঁ, রাম ভাই যথার্থ প্রশ্ন করেছেন, যে বিষয়টা তুলে ধরেছেন খুবই সুন্দরভাবে। এটা চাষিদের ভালো করে, চাষি ভাইদের অত্যন্ত গুরুত্ব দিয়ে ভাবা দরকার। সেটা হচ্ছে যে কোনো রকম দূষণ, সে শহরের নর্দমার জলই পুকুরে ঢুকুক, বা পয়ঃ প্রণালীর জল, মানে নিষ্কাশিত জল চলে আসুক, অথবা মাঠঘাট ধোয়া জলই চলে আসুক, তার মধ্যে অজানা জিনিস চলে আসে এবং অনেক সময় জৈব পদার্থ চলে আসে, যার ফলে পুকুরে বাড়তি জৈব পদার্থের সঞ্চয় হয়। এ থেকেই দূষণের প্রাথমিক ভাবে তার সৃষ্টি হয়। কিন্তু সেই দূষণকে আমাদের পর্যবেক্ষণ করতে হবে, জল মোটা হচ্ছে কিনা, জলে ফেনা হচ্ছে কিনা, জল ভারী হচ্ছে কিনা, এরকম চাষি বোঝেন। অর্থাৎ সেই বুঝতে হবে, প্রতিনিয়ত দেখতে হবে যে জল হালকা পাতলা আছে কিনা, সঠিকভাবে উদ্ভিদকণা এবং প্রাণীকণা আছে কিনা, যথার্থ পরিমাণ থাকা উচিত সেইটা আছে কিনা। যদি বেশি হয় তাহলে বুঝতে হবে দূষণ আসছে। এখন দূষণ নিবারক কিছু ওষুধ আছে, চাষি ভাইদের এই ওষুধগুলো সম্পর্কে ওয়াকিবল হতে হবে এবং সেইগুলো দরকার মতো যে যেমন এলাকা নিয়ে চাষ করেন তাকে সেই রকম পরিমাণ বিভিন্ন রকম দূষণ নিবারক ওষুধ আগে থেকেই কিনে, আমরা যেমন ফার্স্ট এডের ওষুধ আমাদের ঘরে রাখি, কেটে কুটে গেলে লাগাতে হয়, মাথা ফেটে গেলে লাগাতে হয়, ব্যান্ডেজ লাগাতে হয়, প্রাথমিকভাবে প্রাথমিক চিকিৎসা করতে হয়, ঠিক তেমনি চাষি ভাইদের বলবো, তা আপনারা এই দূষণ নিবারক ওষুধ সম্পর্কে ওয়াকিবহাল হন এবং এর জন্য দরকারি যে ওষুধগুলো আমি বলছি, একটা হচ্ছে পভিডন আয়োডিন। যে আপনারা জানেন হাসপাতালে বা যে কোনো জায়গায় মানুষের চিকিৎসার জন্য আয়োডিন ব্যবহার হয়। এই আয়োডিনটাই পভিডন আয়োডিন নামে ব্যবহার হয়, পাওয়া যায় প্রাকৃতিক ব্যবহারের জন্য উপযোগী হিসাবে। অর্থাৎ পভিডন আয়োডিন বাজারে কিনতে পাওয়া যায়। এটা দূষণ নিবারণে, বিশেষ করে জল দূষণ নিবারণে খুবই কার্যকরী একটি ওষুধ। এছাড়া মেথিলিন ব্লু নামে একটি কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ পাওয়া যায়, এটা ল্যাবরেটরি গ্রেডের জিনিস, অর্থাৎ ল্যাবরেটরি পিওর পদার্থ, মানে বিশুদ্ধ ল্যাবরেটরি উপকরণ আর কি, মেথিলিন ব্লু। এটিও খুব কম পরিমাণে পুকুরে দরকার। এটি দিলে পুকুরের জল দূষণ নিবারণ হয় এবং এতে অনেক মাছের রোগের ক্ষেত্রেও তার উপকার পাওয়া যায়। এছাড়াও জিঙ্ক ক্লোরাইড বলে একটা লবণ, আমরা যেমন খাই যে লবণটা, সেটাকে সোডিয়াম ক্লোরাইড বলে। এই সোডিয়াম ক্লোরাইডের মতোই জিঙ্ক ক্লোরাইড, অর্থাৎ জিঙ্ক ধাতু দিয়ে তৈরি ক্লোরিন যুক্ত একটা লবণ, সেই লবণটিও জল দূষণ নিবারণে অসাধারণ কাজ করে। তাহলে আমরা যদি চাষি ভাইদের পরামর্শ দিয়ে থাকি যে চাষি ভাইরা এই পভিডন আয়োডিন, মেথিলিন ব্লু এবং জিঙ্ক ক্লোরাইড, এই তিনটি পদার্থ কোথায় পাওয়া যায় এবং কত মাত্রায় পাওয়া যায়, কত দিতে হয়, এগুলো আমরা লক্ষ্য করব। এগুলো পেলে আমাদের ভালো কাজ হবে, পরবর্তীকালে আমরা প্রয়োগ করতে পারবো। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেছেন বন্ধুরা, যে খুব সুন্দর কিন্তু একটা তথ্য আমরা পেয়ে গেলাম বনস্পতি বাবুর কাছে, যে কি করে আমরা যেমন ফার্স্ট এড বাড়িতে রাখি, তো মাছ চাষ যারা করছেন তাদের কিন্তু এগুলো বাড়িতে রাখা দরকার। তবে বনস্পতি বাবু একটা কথা বলতে ভীষণ ইচ্ছা করছে, যে মাছের যে চাষের পুকুর, তাতে দ্রবীভূত অক্সিজেন সেটাকে কিভাবে বাড়ানো যেতে পারে? আজকাল তো আমরা তো দেখি যে মাছের যে যদি অক্সিজেন সাফিসিয়েন্ট না থাকে, মানে কি বলবো, যতটা দরকার প্রয়োজনের জন্য না থাকে, মাছ তো খাবি খেতে থাকে। ঠিকই বলেছেন রাম ভাই। ব্যাপারটা আমরা যদি সাধারণভাবে মানুষের জীবন দিয়ে দেখি, তা দেখতে পাবো একটা মুমূর্ষু রোগী মানুষ, তাকে যখন আইসিইউ হসপিটালে ভর্তি করা হয়, প্রথমেই তাকে অক্সিজেনের নল দেওয়া হয়। এই অক্সিজেন হচ্ছে সমস্ত জীবিত প্রাণীদের জীবন কাঠি। ঠিক তাই সেই অক্সিজেন জলে যদি অভাব হয়, তাহলে মাছের দুর্বলতা হয় এবং শ্বাসকার্য চালাতে অসুবিধা হয়, এবং যখনই মাছ অক্সিজেন অভাব হবে তখন মাছটা খাবার খাওয়া বন্ধ করে এবং খাবার না খাওয়ার ফলে তার দুর্বলতা প্রচন্ডভাবে বেড়ে যায় এবং সেই সময় রোগ আক্রমণ ঘটে এবং রোগ জীবাণুরা মাছকে প্রায় পেড়ে ফেলে। তাই সঠিক সংখ্যায় পোনা ছাড়বেন, সঠিক সাইজের মাছ ছাড়বেন, সার সঠিক নিয়মে দেবেন, খাবার বেশি দেবেন না, যেটুকু দেওয়া দরকার সেটুকু। অক্সিজেনের মোকাবিলা করার জন্য তাৎক্ষণিকভাবে পাম্প সেট হাতের কাছে রাখবেন এবং পাম্প সেটের সাকশন পাইপটা জলের তলায় থাকবে, যেন মাটি না উঠে আসে এরকম ভাবে। আর যেটা ডেলিভারি পাইপ, সেটাকে এমন ভাবে ফেলবেন যেন ফোয়ারা হয়ে জলটা ঝমঝম করে বৃষ্টিপাতের মতো পড়ে, তাহলে তাৎক্ষণিকভাবে অক্সিজেন বাড়ানো যায়। এছাড়াও অক্সিজেন বৃদ্ধির একটা দারুণ বিষয় আছে, রাসায়নিক পদ্ধতি আছে,
সেটা হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড, বাজারে কিনতে পাওয়া যায়। এই 50 লিটার হাইড্রোজেন পারক্সাইডের সঙ্গে মাত্র 2 লিটার গ্লিসারিন মিশিয়ে রাখলে ওটা অক্সিজেন বৃদ্ধি করার জন্য অতি সুন্দর একটা ওষুধ। এবং এর মাত্র 100 ml জলের তলায় স্প্রেয়ার মেশিনের সাহায্যে প্রয়োগ করলে, অর্থাৎ ইনজেকশন দেয়া যাকে বলে, সেভাবে প্রয়োগ করলে চাষি নাকে তেল দিয়ে ঘুমোতে পারবেন 7 দিনের জন্য। মানে তাতে কিছু করেই অক্সিজেন ওর থেকেই যথেষ্ট পরিমাণ অক্সিজেন তৈরি হবে। অক্সিজেন বেশি বাড়লে জল দূষণ কেটে যাবে, মাছের স্বাভাবিক স্বাস্থ্য, স্বাভাবিক খাদ্য গ্রহণ বেড়ে যাবে এবং সবটাই ভালো হয়ে যাবে। বা বনস্পতিবাবু এত সুন্দর করে বুঝিয়ে আমাদের চাষী বন্ধুদের বলছেন, কিন্তু আমরা অনুষ্ঠানের প্রায় মাঝামাঝিরও বেশি সময় আমরা কাটিয়ে ফেললাম, আসল জায়গায় আসলাম না। যে এর পরেও যদি আমরা দেখি যে মাছ চাষে নানা ধরনের রোগ আসছে, তাহলে কি করা যাবে? প্রথমত জানা দরকার কি ধরনের রোগ হতে পারে, যদি একটু বলেন। এখন এটা চাষি ভাইদের অভিজ্ঞতায় আছে যে মাছ যখন তারা জাল টেনে দেখেন, তখন বিভিন্ন মাছ তার আগে থেকে হয়তো মরতে থাকে, বা জাল টানার সময় তারা খেয়াল করেন যে মাছের ফুলকা ক্রমশ সাদা হয়ে যাচ্ছে। মাছের ফুলকার রং থাকা উচিত লাল, কিন্তু এটা গোলাপি হয় অথবা সাদা হয়ে যায়। তার আগে মাছকে হয়তো দেখেন যে ভাসছে, খাচ্ছে জলের উপরে, তো তখন বুঝতে হবে ফুলকাটা পচে যাচ্ছে। এটার নাম, এই রোগের নাম ফুলকা পচা। এটা আসলে একটা ছত্রাক ঘটিত রোগ। একরকম ছত্রাক সে ফুলকাতে বাসা বাঁধে এবং ফুলকাগুলোকে নষ্ট করে দেয়। এখন আপনারা সকলেই জানেন, রামভাই তো জানবেনই, যে ফুলকা হচ্ছে মাছের শ্বাসকার্য গ্রহণ করার এবং অত্যন্ত একটা প্রয়োজনীয় অর্গ্যান বা যন্ত্র। এর ফলে ফুলকা যদি নষ্ট হয় তাহলে মাছ শ্বাসকার্য করতে পারবে না, খাবার ধরতে পারবে না, এর অসুবিধা আছে। এই রোগের ক্ষেত্রে আমরা সতর্ক থাকবো। এছাড়াও বিভিন্ন রোগ হয়, যেমন ক্ষত রোগ, আলসার, প্রায়শই দেখা যায়। গায়ে দগদগে ঘা হচ্ছে, গোল গোল চাকা চাকা দাগ হচ্ছে, লাল পড়ে, সেটা মাংসপেশিতে ঢুকে যাচ্ছে। এবং এই ক্ষতরোগযুক্ত মাছ যদি বাজারে আনি তাহলে সেটা বিক্রি হবে না, এবং ক্ষতরোগ হলে মাছ মরেও যাবে। এবং সত্যি কথা বলতে, ক্ষতরোগ হলে একটা বিশেষ প্রজাতির মাছের সব মাছকে আক্রমণ করবে এবং গোটা পুকুরের মাছই ক্ষতিগ্রস্ত হবে, মরে যাবে। চাষি একদম তার লাভ তো হবেই না, উল্টা তিনি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এছাড়া দেখা যায় মাছের যে পাখনা আছে, সেই পাখনাগুলো মনে হয় তাল পাতার মতো ছেঁড়া ছেঁড়া, ভাঙা ভাঙা, অথবা ভেঙে পড়ে যায়, মনে হয় যেন ক্ষয়ে গলে গেছে। এরকম লেজ বা পাখনাগুলো ক্ষয়ে যেতে পারে, গলে যেতে পারে, ভেঙে যেতে পারে, এবং সেখানে দাগ সাদা থাকতে পারে, লাল থাকতে পারে। এগুলোকে আমরা লেজ ও পাখনা পচা রোগ বলি। এগুলো ছত্রাক ছাড়াও ব্যাকটেরিয়া বলে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া আছে, তারা বিভিন্ন রকম রোগ সৃষ্টি করে, তার মধ্যে এটা একটা। গায়ে অনেক সময় মাছের গায়ে লাল লাল ছিটছিট দাগ হয়, সেটাও একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এই রোগে মাছ হয়তো মরে না, কিন্তু মাছের দুর্বলতা থাকে, মাছের ওজন বৃদ্ধি ঘটে না। ফলে রোগ হলে যে মাছ মরবে এমন নয়, রোগ হলেও কিন্তু মাছ বাড়ছে না, সেটা তো চাষির লস। চাষি খাবার দিচ্ছেন, তাকে পরিচর্যা করছেন, কিন্তু মাছটা বাড়ছে না, বৃদ্ধি হচ্ছে না। স্বাভাবিকভাবে লাল দাগযুক্ত এটা রোগ হলে চাষিকে সতর্ক থাকতে হবে। এছাড়াও সাংঘাতিক একটা রোগ হয়, সেটা হচ্ছে ড্রপসি বা উদরি। এই আরেকবার বলুন। ড্রপসি বা উদরি, অর্থাৎ এই রোগটার রোগ লক্ষণ হচ্ছে মাছের গায়ের আঁশের নিচে জল জমে, গোটা মাছটাকে ফোলা ফোলা মনে হয়, এবং আঁশগুলোর তলায় চামড়ার মধ্যে জল জমে, টিপলে জল বেরিয়েও যায়। ফলে মাছটাকে অকারণ বড় দেখায়, কিন্তু মাছটা স্বাস্থ্যকর নয়, এবং মাছটার মধ্যে অনতিবিলম্বে মাছটা মরেও যায়। এবং এই ড্রপসি রোগে আক্রান্ত হলে, অর্থাৎ পেট ফোলা রোগে আক্রান্ত হলে সমস্ত মাছই আস্তে আস্তে এই রোগে আক্রান্ত হয় এবং পুকুরের মাছ নিঃশেষ হয়ে যায়। আগে এই রোগের ওষুধ ছিল না, এখন অনেক ওষুধ প্রয়োগ হয় এবং ফলে ড্রপসি রোগও সারে। এই রোগের বাইরেও আমরা দেখছি যে উকুন বললে, উকুন আছে, একরকম পোকা আছে যেগুলো উকুন বলে, সেই উকুনগুলো মাছের গায়ে বাইরে বসে বা ফুলকায় বসে, বসে তার রক্ত শোষণ করে। আমাদের যেমন মাথায় উকুন থাকে, তেমনি মাছের কিছু কিছু উকুন আছে। এগুলো মাছের মূলত সমস্যার কারণ। তাহলে প্রশ্নটা হচ্ছে, বন্ধুরা, এবার কিন্তু আমরা আসবো যে প্রতিকারের দিকে। আপনারা মোটামুটি সকলেই যারা চাষবাস করছেন, বিশেষত মাছ চাষের কথাই তো আমরা আলোচনা করছি, তারা নিশ্চয়ই অবগত আছেন, কিন্তু প্রতিকার ব্যবস্থাটা কি নেবেন, কি করে এর থেকে, তার থেকে বোধহয় প্রতিরোধক ব্যবস্থা, যে কথাগুলো আগে বলা হচ্ছিল, একটু যদি আলোচনা করেন। আসলে রাম ভাই যেটা বলছেন যে প্রতিকার তো আমরা করবোই, কিন্তু প্রতিরোধ যদি হয় আগে থেকেই প্রতিকার ব্যবস্থা করে রাখতে পারি, তাহলে মাছের রোগই হবে না, সেক্ষেত্রে সঠিকভাবে বৃদ্ধি হবে এবং লাভের পরিমাণ সর্বোচ্চ হবে। কিন্তু রোগ হলে আমাকে উপায় নেই, তার রোগ তাড়াতে হবে।
তো সেই রোগ তাড়ানোর কথাই এখন বলি। সেটা হচ্ছে ফুলকা পচা রোগ অর্থাৎ ছত্রাক ঘটিত রোগ হলে বিঘা প্রতি 15 কেজি লবণ জলে গুলে সর্বত্র ছড়াতে হবে। আর যদি ক্ষত রোগ বা লেজ পচা রোগ বা ব্যাকটেরিয়া ঘটিত লাল দাগ রোগ হয়, এই রোগের জন্য মেথিলিন ব্লু বিঘা প্রতি 15 গ্রাম এটা জলে গুলে ছড়াতে হবে সর্বত্র ভালোভাবে। অথবা এই মেথিলিন ব্লুর বদলে পোভিডন আয়োডিন 5% আর 10% পাওয়া যায়। যদি 5% সলিউশন হয় তাহলে 400 থেকে 500 ml প্রতি বিঘায় প্রচুর পরিমাণ জলে গুলে ছড়াতে হবে। ড্রপসি রোগ যদি হয় তাহলে ড্রপসি একটা খুব মারাত্মক রোগ। এই রোগের ক্ষেত্রে আমরা বলবো বিকেসি 50%। চাষিরা জানেন, চাষি ভাইরা ইতিমধ্যে ব্যবহার করেছেন। বিকেসি বেঞ্জাল কোনিয়াম ক্লোরাইড 50% একটা তরল পাওয়া যায়, সেইটা বিঘা প্রতি 400 ml যদি প্রয়োগ করেন, অনেকটা জলে গুলে ছড়ান, তাহলে এই ড্রপসি রোগও নিয়ন্ত্রিত হয়ে থাকে। সর্বশেষ উকুন যদি হয় কারো পুকুরে, দেখা যায় মাছের গায়ে একটা দুটো থেকে 100টা 150টা 200টা পর্যন্ত উকুন হয়ে যায়। সেই উকুন তাড়ানোর জন্য আমরা 1 সপ্তাহ অন্তর 2 বার সাইপারমেথ্রিন গ্রুপের ক্লিনার অথবা উস্তাদ এরকম নামে যে ওষুধ পাওয়া যায়, সেই ওষুধ 40 থেকে 50 ml অনেকটা জলে গুলে পুকুরের উপরে ছড়িয়ে দিলে, সকালের দিকে দিলে এই উকুনগুলো মরে যায়। কিন্তু এই ক্ষেত্রে নিশ্চয়ই আপনি বলবেন যে এই যে ওষুধগুলো ডোজগুলো যেন ঠিকঠাক না রাখে। হ্যাঁ, অবশ্যই আমরা বলেছেন যে সঠিকভাবেই প্রত্যেকটা ওষুধের যে মাত্রা আমরা বললাম, লবণ বিঘা প্রতি 15 কেজি, মেথিলিন ব্লু বিঘা প্রতি 15 গ্রাম, আর পোভিডন আয়োডিন যদি দেন 5% সলিউশন হলে বিঘা প্রতি 400 থেকে 500 ml। এই ডোজগুলো যেন কম ডোজ না হয়। কম দিলে মাছের রোগ তো সারবেই না, উপরন্তু রোগের যে জীবাণু তার প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, ফলে অসুবিধা হবে। ঠিকঠাক মাত্রা জেনে আপনারা সবসময় পরামর্শ নিয়ে তারপর করবেন। ব্লকে ফিশারি অফিসার তো আছেনই কাছাকাছি, তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের সেটাই ভালো হবে। আচ্ছা বনস্পতি খুব সুন্দর করে কিন্তু আজকে আমরা আলোচনাটা একদম শেষ পর্যায়ে এসে গেছি। আমাদের কাছে হয়তো আর 4-5 মিনিট আরো রয়েছে। একটু আপনার কাছে জানতে চাইবো যে এই যে পুকুর আর মাছের যে উন্নত পরিবেশ, এই পরিবেশটাকে ভালো রাখতে হবে আপনি বলেছেন, এবং রোগ মুক্ত রাখতে হবে মাছকে। তো এর জন্যে আর কি করা যেতে পারে? ঠিক, আমাদের চাষের যে কটা উপাদান আমরা বলেছি সে কটা তো দিতে হবে, তার খাদ্য যাতে ঠিকঠাক তৈরি হয়, সেই সঙ্গে রোগ হলে তার মোকাবিলা করতে হবে। কিন্তু রোগ যাতে না হয় সেই জন্য চাষি ভাইদের অবশ্যই কিছু বাড়তি অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে এবং কিছু উপাদান রাখতে হবে হাতের কাছে। যেমন বলি ইস্ট, শুকনো গুঁড়ো ইস্ট, মানে একটা ছত্রাক, সেই ইস্টটা খাবারের সঙ্গে মিশিয়ে যদি খাওয়ানো হয় 7 দিন, রোগ হলে পরে মাছ দুর্বল হয়, সেই দুর্বল মাছকে 1 কেজি খাবারের মধ্যে 5 গ্রাম বা 10 গ্রাম ইস্ট মিশিয়ে যদি খাওয়াই, খুব তাড়াতাড়ি মাছ সুস্থ হয়ে ওঠে। ইস্ট হলো ভিটামিন, আমাদের ডাক্তারবাবুরা ওষুধের পাশে ভিটামিন দেন, তাই ইস্ট হচ্ছে মাছের জন্য খুবই সহায়ক, উপযোগী একটা। জলের জন্য, জলে প্রয়োগের জন্য আমরা দিতে পারি কোলিন ক্লোরাইড। কোলিন ক্লোরাইড হচ্ছে মাছের সমস্ত অর্গান অর্থাৎ দেহ যন্ত্রগুলো যা আছে সেগুলোর ফাংশন বা কার্যকারিতা বাড়িয়ে দেয় এবং সুস্থ করে তোলে মাছকে। তাই জন্য কোলিন ক্লোরাইড যদি আমরা প্রতি মাসে অন্তত একবার বিঘা প্রতি 300 গ্রাম প্রয়োগ করতে পারি, তাহলে মাছের বৃদ্ধির গতি ভালো থাকে, মাছের হজম শক্তি ভালো থাকে এবং এর ফলে মাছ সুস্থ থাকে, মাছের প্রতিরোধ শক্তি ভালো থাকে। ঠিক। এছাড়াও আছে ডাইক্যালসিয়াম ফসফেট। ডাইক্যালসিয়াম ফসফেট হচ্ছে ক্যালসিয়াম যুক্ত একটা পদার্থ যেটা মাটিতে পড়ে এবং মাটিকে শোধন করে। আমরা জানি মাটির তলাতেই, মানে পুকুরের তলাতেই পচা পলি বা মাটি তৈরি হয়, সেটাকে শোধন করার জন্য প্রতি মাসে যদি আমরা 3 কেজি ডাইক্যালসিয়াম ফসফেট প্রয়োগ করি, 1 মাসে 3 কেজি, তাহলে পুকুরের তলদেশের যে দূষণযুক্ত পচা পলি সেটা যেমন শোধন হবে, অপরদিকে এই পলিভোজী মাছ অর্থাৎ মৃগেল তলাকার পলি খায়, বাটা কিছুটা পলি খায়, পাঙ্গাস কিছুটা পলি খায়, অর্থাৎ পলির মধ্যে জৈব পদার্থ আছে বলেই মৃগেল, বাটা, পাঙ্গাস এরা কিন্তু পচা পলি খায়। সেই পলির মধ্যে ক্যালসিয়াম থাকে না, ফসফরাস থাকে না। ডাই ক্যালসিয়াম ফসফেট যদি আমরা বিঘা প্রতি 3 কেজি প্রয়োগ করতে পারি, এই সমস্ত মাছগুলোর বডি ওয়েট খুব দ্রুত বেড়ে যাবে। এছাড়া আমরা অনেক সময় দেখি যে ডলোমাইট পুকুরে প্রয়োগ করতে হয়। যখন পুকুরের জলে সহজে জল সবুজ হয় না, সেই ক্ষেত্রে চুনের পরিবর্তে বছরে মাত্র 2 বার
বিঘাপতি 20 কেজি হারে ডলোমাইট প্রয়োগ করা দরকার। এই ডলোমাইট প্রয়োগের ফলে জলে ম্যাগনেসিয়াম আসে এবং ম্যাগনেসিয়াম হচ্ছে ক্লোরোফিল তৈরির অর্থাৎ সবুজ উদ্ভিদের যে মূল বিষয় ক্লোরোফিল, যার জন্য কালার সবুজ হয়, সেই ক্লোরোফিল তৈরির উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম। যে জলে সহজে ক্লোরোফিল তৈরি হয় না বা উদ্ভিদ কণা তৈরি হয় না, সেখানে ডলোমাইট বছরে 2 বার মাত্র চুনের পরিবর্তে বিঘাপতি 20 কিলো হারে ব্যবহার করা দরকার। এছাড়াও আরেকটা ভালো উপাদান, চমৎকার উপাদান, সেটা হচ্ছে গুড়। যখন এই জল দূষিত হয় তখন যদি 5 কেজি গুড়, মানে আপনারা চমকে যাবেন না চাষি ভাইরা, আমরা যে গুড় খাই সেই গুড় 5 কেজি 1 বিঘাতে অনেকটা জলে গুলে ছড়িয়ে দেবেন, দিয়ে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা পাম্প সেট চালিয়ে ফোয়ারা করে দেবেন। দেখবেন মাত্র 24 ঘন্টা সারা জলে যেন ছড়িয়ে যায়, মাত্র 2-3 ঘন্টা পাম্প সেট চালালে দেখবেন 24 ঘন্টার মধ্যে জলের চরিত্র বদলে গেল, জল অনেক ফুরফুরে হয়ে গেল। বনস্পতিবাবু, আমাদের হাতে সময় আর একদম নেই। কৃষক বন্ধুরা নিশ্চয়ই আজকের অনুষ্ঠান থেকে খুব ভালোভাবে উপকৃত হবেন বলে আমার অন্তত বিশ্বাস। তবে আপনার কাছে একটু জানতে চাইবো যে বিস্তারিত ভাবে জানতে হলে তারা কোথায় যোগাযোগ করবে? ঠিকই তো, কার চাষিরা একদিনের একটি রেডিও প্রোগ্রাম শুনে হয়তো বুঝতে পারলেন না, সেক্ষেত্রে তাদের কাছে একটা সুন্দর যোগাযোগ ব্যবস্থা থাকা দরকার এবং আছেও। সেটা হচ্ছে তারা নিকটবর্তী তার যে ব্লক, সেই বিডিও অফিস বা ব্লক ডেভেলপমেন্ট অফিস, সেখানে দেখবেন মৎস্য চাষ আধিকারিকের একটি অফিস আছে। তাহলে ফিশারি এক্সটেনশন অফিসার বা মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক প্রত্যেক ব্লকে আছেন। আপনারা চাষি ভাইরা সরাসরি যে কোনো দিন যে কোনো সময় যোগাযোগ করতে পারেন এবং তার কাছে বিস্তারিত পরামর্শ পেতে পারেন, জানতে পারেন। এছাড়াও আপনারা দেখবেন প্রত্যেক জেলায় একটি করে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে। সেখানে বিজ্ঞানীরা থাকেন, মৎস্য বিজ্ঞানী থাকেন, তেমনি কৃষি বিজ্ঞানীরা থাকেন, সকলেই অত্যন্ত পারদর্শী এই বিষয়ে। আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন, সেখানেও তারা আপনার পরামর্শ পাবেন। আর সর্বোচ্চ স্তরে আমরা বেলগাছিয়ায় আমাদের ইউনিভার্সিটি আছে, মৎস্য চাষ ইউনিভার্সিটি, প্রাণী ও মৎস্য চাষ ইউনিভার্সিটি। সেখানে আপনাদের অনেক বিজ্ঞানী এবং অনেক প্রফেসর আধিকারিক থাকেন। তাদের কাছে আপনারা জল বা মাটি পাঠাতে পারেন, তারা টেস্ট করে দেবেন এবং রোগযুক্ত মাছ যদি সরাসরি সেখানে নিয়ে যাওয়া যায়, তারা সেটা পরীক্ষা করে বলে দেবেন যে কি রোগ হয়েছে এবং কি তার প্রতিকার। অতএব ব্লক স্তরে, জেলা স্তরে এবং রাজ্য স্তরে সর্বতোভাবে মৎস্য দপ্তরের যেমন স্ট্রাকচার রয়েছে, তেমনি কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে, তেমনি ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়গুলিও রয়েছে। মৎস্য চাষীরা যাতে সঠিকভাবে দিশা পান মাছ